আজ আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। গাউসের উপপাদ্যের যে প্রয়োগ সেটা জানার আগে আমরা গাউসের উপপাদ্যটা আর একবার রিক্যাপিচুলেট করে নেব। ধরা যাক একটি আধান রয়েছে বা একাধিক আধান রয়েছে, সেই আধানকে একটা ক্ষেত্র বদ্ধ করে রেখেছে, সেটাকে বলা হচ্ছে ক্লোজড সারফেস। বদ্ধ ক্ষেত্র দ্বারা কিছু পরিমাণ আধান আবৃত রয়েছে। অনেকগুলো আধান থাকতে পারে, যত খুশি আধান থাকতে পারে। এই পরিমাণ আধান যদি এই ক্লোজ সারফেস দ্বারা বা বদ্ধ ক্ষেত্র দ্বারা আবৃত থাকে বা পরিবেষ্টিত থাকে, তবে এই পুরো ক্ষেত্র দ্বারা যে ফ্লাক্স হয়, অতিক্রান্ত ফ্লাক্স, এখানে এই আধানগুলোর জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য যে তড়িৎ বল রেখা, সেই তড়িৎ বল রেখাকে আমরা বলেছি ফ্লাক্স। এই ফ্লাক্সের ভ্যালু হয় মোট আধান সামেশন অফ কিউ বাই এপসাইলন জিরো। এইটা আমরা গাউসের থিওরেমে পেয়েছি। অর্থাৎ কিনা যত খুশি আধান থাকুক ক্ষতি নেই, আমার দরকার শুধু ওই আধানগুলোকে ক্লোজ করা। আর এই ক্লোজ সারফেসটার ভেতর দিয়ে যত বলরেখা যাচ্ছে সেটাকে আমি যদি তড়িৎ ফ্লাক্স বলি, এটাকে আমরা বলছি তড়িৎ ফ্লাক্স। সেই ফ্লাক্সের সংখ্যা আমরা বলে দিতে পারবো, বা তড়িৎ ফ্লাক্সের ভ্যালু আমরা বলে দিতে পারবো। দেখো, তড়িৎ বলরেখা আর তড়িৎ ফ্লাক্সের মধ্যে কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। বলরেখা মানে আমি এখানে সংখ্যা বলছি, অ্যাকচুয়ালি এই সংখ্যাটা এটা আমাদের বুঝতে সুবিধার জন্য, আমরা একটা জিনিসকে ডিসপ্লে করার জন্য, চাক্ষুষ করার জন্য এই বলরেখা কথাটা ব্যবহার করছি। কিন্তু অ্যাকচুয়ালি এটাই হলো ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকেই মেজারমেন্ট করা যায়। আর এটার যে ইউনিট সেটা আমরা বলেছিলাম কি, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার বা ভোল্ট ইন্টু মিটার। এই এককগুলোর সাহায্যে এই তড়িৎ ফ্লাক্সটাকে পরিমাপ করা যায়। আমি যদি বলি 1 কুলম আধান এখানে রয়েছে বা 1 মাইক্রোকুলম আধান রয়েছে, সেই 1 মাইক্রোকুলম আধান থেকে কতগুলো তড়িৎ বল রেখা বেরিয়ে যাচ্ছে। আমি যদি এসআইতে ধরি 1 মাইক্রোকুলম 10 টু দি পাওয়ার -6 বাই এপসাইলন জিরো। এপসাইলন জিরোর ভ্যালু বসাবো 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 এসআই পদ্ধতিতে। এটা করলে যেটা ভ্যালু পাবো তার ভ্যালুটা কিন্তু হবে এই এককে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার বা ভোল্ট ইন্টু মিটার এককে। সেটাকে আমি সংখ্যা দিয়ে লিখতে পারি, আমাদের কনভিনিয়েন্সের জন্য, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই রেখাগুলো দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়াল যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা সেটা হলো তড়িৎ ফ্লাক্স। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। এই তড়িৎ ফ্লাক্সটা কিন্তু আমি বের করতে পারছি। এই তড়িৎ ফ্লাক্স কি না, এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে সব জায়গায় সমান হতে পারে, নাও হতে পারে। যদি ইলেকট্রিক ফিল্ডটা এবং তার বিভিন্ন স্থানে এলিমেন্টারি এরিয়া এর ডট প্রোডাক্ট নেওয়া হয়, এইরকম একটা জায়গায় যদি ডিএ হয়, এটা ইলেকট্রিক ফিল্ড হয় এরকম, বা এরকম একটা ছোট্ট জায়গা, আমি এটা মুছে দিলাম, এরকম একটা ক্ষুদ্র জায়গায় এইদিকে ই রয়েছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, এদিকে ডিএ এর দিক, এইটা থিটা ডি ফাই, এই দিক দিয়ে ফ্লাক্স, অতিক্রান্ত ফ্লাক্স হবে ই ডট ডিএ। এবার সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান নয়। আমরা একটু আগে যে গাউসীয় তলটা, এই তলকে, বদ্ধ তলকে কি বলে? গাউসীয় তল। এই তলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এদিকে একরকম হতে পারে, এখানে একরকম হতে পারে, এদিকে একরকম হতে পারে। যাই হোক না কেন, আমি যদি এর টোটাল করি, পুরোটার উপর যদি আমি নিই, সব জায়গায় এর ভ্যালু সমান নাও হতে পারে। সব জায়গায় এরিয়া এবং ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ প্রাবল্যের দিক
একই রকম নাও হতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই আমরা ফাই ইকুয়ালস টু, আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারবো, এবং এই ইন্টিগ্রেশনে একটা এরকম চিহ্ন দেব ফর এটাকে ক্লোজ সারফেস বোঝানোর জন্য, ক্লোজড সারফেস বোঝানোর জন্য, বদ্ধ তল বোঝানোর জন্য আমরা এরকম একটা চিহ্ন দেব। অর্থাৎ আমরা দেখলাম যে গাউসের যে উপপাদ্য, গাউসের উপপাদ্য তার যে ফর্মুলাটা আমরা পেলাম সেটা কি, না ফাই ইকুয়ালস টু সামেশন ইন্টিগ্রেশন ই ডট ডিএ। এই যে গাউসের যে উপপাদ্যটা পেলাম, এক্ষেত্রে ক্লোজ সারফেসটা কিন্তু আরবিট্রারি। আরবিট্রারি মানে কি? আরবিট্রারি মানে ইচ্ছা মতো আমি নিতে পারবো। এই যে সারফেসটা এখানে বদ্ধ তল, এই বদ্ধ তলটাকে আমি বলছি গাউসীয় তল, গাউসিয়ান সারফেস। আমরা এই যে বদ্ধ তলটার কথা বলছি এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এই গাউসীয় তল যেটা আমরা নেব, সেই যে তলটা এটা হলো আরবিট্রারি, মানে আমরা ইচ্ছে মতো এই তলটা নিতে পারি। আমার একটাই ভাবনা হবে, এই যে আধানটার আমি জন্য ইলেকট্রিক ফিল্ড নিতে চাইছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেতে চাইছি, সেই আধানটাকে যেন এ ক্লোজ করে। এখন আমরা এইটা যদি বের করতে পারি, এটা বের করব খুবই সহজ। ফাই ইকুয়ালস টু গাউসের সূত্র অনুযায়ী ফাই এর ভ্যালু কত হবে, যে আধান টোটাল আধান বাই এপসাইলন জিরো, এটা বের করব, এখানে বসাবো, আর এইখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করতে চাইব। সেটাই হলো গাউসের উপপাদ্যের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ গাউস থিওরেম। আজকের আমরা এই অ্যাপ্লিকেশন গাউসের উপপাদ্যের প্রয়োগ করব। এখন একটা কথা প্রথমে বলে নিতে হবে, যে কথাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো এই গাউসের উপপাদ্যটা কোন ক্ষেত্রে প্রযোজ্য। গাউসের উপপাদ্য সব ক্ষেত্রেই প্রযোজ্য, সব ক্ষেত্রেই প্রযোজ্য, সব ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু সব ক্ষেত্রে আমরা এর সুবিধা পেতে পারি না, সুবিধা করে ওঠা যায় না। প্রয়োগ সব ক্ষেত্রে প্রযোজ্য মানে কি, অ্যাপ্লিকেবল হচ্ছে সব জায়গায়, কিন্তু সব জায়গায় সুবিধা করে উঠতে পারা যায় না মানে কি, নট ইউজফুল। ব্যাপারটা বুঝতে পেরেছো? খুব সহজে আমি বলি যে আমার এখানে একটা উপপাদ্য আমি জেনেছি, এই উপপাদ্যটাকে আমি প্রয়োগ করতে যাচ্ছি, তাই তো নাকি? এইটাকে যদি আমি প্রয়োগ করতে চাই, দেখা যাবে আমি সব জায়গায় প্রয়োগ করতে পারবো, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বাধা আসবে, এই কারণে সেটাকে বলবো সেখানে নট ইউজফুল, কিন্তু সেখানে প্রয়োগ করা যাবে। প্রযোজ্য মানে কি, অ্যাপ্লিকেবল, সব জায়গায় এই কন্ডিশনটা ফুলফিলড হবে, এই কন্ডিশন সব জায়গায় দেওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে আমরা একটা দেখেছি, এই যে তলটা গাউসীয় তলের কথা বলছি, এটা আরবিট্রারি, এটাকে আমরা যেমন খুশি নিতে পারি। এখানেই কিন্তু মজা রয়েছে, গাউসীয় তলটা আমি কি রকম নেব। গাউসীয় তল নির্বাচন, আমাকে গাউসীয় তলটা ঠিকঠাক করে নির্বাচন করতে হবে। এমন ভাবে আমি এরকম একটা বিন্দু আধান রয়েছে, একদম সিম্পল কেসে, এখানে আমি এরকম করে আমি গাউসীয় তল আমি ইচ্ছা হলো নিতে পারি, কিন্তু দেখো এখানে এই ডিসটেন্সটা r1, এই ডিসটেন্সটা r2, এই ডিসটেন্সটা r3, এখানে e1, এখানে e2, এখানে e3, এরকম করে এই e এর সঙ্গে আবার এর এই একটা অ্যাঙ্গেল থেকে যাচ্ছে, এখানে এর অ্যাঙ্গেল অবশ্য থাকছে না, এখানে ই এর সঙ্গে এরিয়ার একটা অ্যাঙ্গেল থেকে যাচ্ছে, অ্যাঙ্গেল একটা থেকে যাচ্ছে, আর এই ইটা সব জায়গায় কিন্তু সমান হচ্ছে না, তাহলে প্রত্যেক জায়গায় তো নিতে হচ্ছে, সেইটা তো সুপারপজিশন
পজিশনের মতো হয়ে যাচ্ছে, সুপার পজিশন থিওরির মতো হয়েছে। প্রথমে যেটা আলোচনা করেছিলাম আমরা আগের দু একটা টপিকের আগে, এই টপিকটার আগের টপিকটা এসে সেই কথাটা এসেছিল যে আমরা যখন অনেকগুলো আধান নিয়ে কাজ করছি তখন এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা ধরো 1 নম্বর আধান E1, এটা ধরো 2 নম্বর আধান, এটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2, এটা ধরো 3 নম্বর আধান, এটার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E3। এই সবগুলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে যোগফল সেটাকে আমরা সুপারপজিশন থিওরিম দিয়ে বলেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু হবে সামেশন অফ EI I ইকুয়ালস টু 1 টু n। যতগুলো এখানে আধান রয়েছে প্রত্যেকটার জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যগুলোর যোগফল, ভেক্টর যোগফল হবে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ব্যাপারটা তো সেই রকমই হয়ে যাচ্ছে। আমি যদি প্রত্যেকটা বিন্দুতে আলাদা 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 করে হিসেব করি, তার আবার যোগ করি, সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে এইটার সম্পর্ক করা ভীষণ ডিফিকাল্ট। এই কারণে এই রকম গাউসীয় তল নির্বাচন করা যাবে না। কি রকম নির্বাচন করতে হবে না, দেখো এখানে কিউ আধান রয়েছে, এই রকম করে আমি একটা তল করলাম। এটা যদি স্পেরিক্যাল হয়, স্পেরিক্যাল হয় অর্থাৎ গোলকীয় হয়, গোলীয় তল বা গোলকীয় তল, সেক্ষেত্রে দেখো এই আধানটাকে সে চারদিক দিয়ে ঢেকে দিতে পারছে এক নম্বর, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, ক্লোজড হয়ে যাচ্ছে, বদ্ধ হচ্ছে। 2 নম্বর হচ্ছে এখান থেকে তার ডিস্টেন্সটা সব জায়গায় সমান। এখানে যদি ই হয়, এখানে ই, এখানে ই, এখানে ই, এখানে ই, সব জায়গায় সমান হচ্ছে। শুধু তাই নয়, আর একটা সুবিধা হচ্ছে কি না, গাউসীয় তলটা আমি এমন ভাবে নির্বাচন করব যেন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর তলটা পরস্পর সঙ্গে লম্ব হয়। এখানে গাউসীয় তল এইদিকে, এখানে গাউসীয় তল, দেখো এখানে গাউসীয় তলটা এদিকে আছে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এদিকে আছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি পারপেন্ডিকুলার টু তল হয়, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়, প্যারালাল টু এ ভেক্টর। আগে তিনটা আলোচনা করেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্যারালাল টু এ ভেক্টর, ক্ষেত্র ভেক্টরের সঙ্গে প্যারালাল হচ্ছে। প্যারালাল হওয়া মানে কি, ই ডট এ, অর্থাৎ এখানে যদি ডিএ বলি, ই ডট ডিএ সমান ই এ cos 0 ডিগ্রি লিখব। অর্থাৎ গাউসীয় তলটা আমরা এমন ভাবে নির্বাচন করব যেই তলের উপরে ইটা কনস্ট্যান্ট হয়। ইটা কনস্ট্যান্ট হলে সুবিধা কি, ইন্টিগ্রেশনের সময় ইটাকে বাইরে নিয়ে আসতে পারবো, ইন্টিগ্রেশনের সময় ইটাকে বাইরে নিয়ে আসতে পারবো। আর cos থিটাটা 0 হওয়ার সুবিধা কি, cos থিটাটা 0 হওয়ার সুবিধা কি, cos থিটার ভ্যালুটা 1 হবে। এইখানে আমি লিখতে পারবো ই ইনটু ডিএ। এইটা যদি কনস্ট্যান্ট হয় আমি ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন এইটা পাবো। অর্থাৎ আমি এটাকে পরিষ্কার করে লিখতে পারবো যে ই ডট ডিএ সমান ই বাইরে আর ভেতরে শুধু ডিএ। এইটার ভ্যালু আমি পেয়ে যাব, এটার ভ্যালু এই তলটার ক্ষেত্রফল। এমনভাবে গাউসীয় তল নির্বাচন করব যাতে আমাদের হিসেব করা সুবিধা হয়। তখনই আমি এই গাউসের উপপাদ্যটা ভালোভাবে ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল। ফার্স্ট আমি বলেছি এই কনসেপ্টটা ভুল রাখা চলবে না যে অ্যাপ্লিকেবল ফর অল কন্ডিশনস। সব রকম ক্ষেত্রে আমি যদি একটা তল দিয়ে একটা আধানকে বা কিছু পরিমাণ আধানকে আমি যদি ঘিরে দিই, সেক্ষেত্রে তার ভিতর দিয়ে ফ্লাক্সের মানটা এইটা হবে কিউ বাই সামেশন কিউ বাই এপসাইলন 0 হবে। অর্থাৎ গাউসের উপপাদ্য সব জায়গায় অ্যাপ্লিকেবল, কিন্তু আমি ইউজফুল করতে গেলে আমাকে কি করতে হবে, গাউসীয় তলটা নির্বাচন করতে হবে। আর এই যে তলটা দুটো আমি ব্যাপার পেলাম। একটা হলো কি ই সমান কনস্ট্যান্ট, 2 নম্বর আমি কি বললাম, ই পারপেন্ডিকুলার টু তল, বা ওটাকে আমি বলছি ই প্যারালাল টু এ। সব জায়গায় ডি এর কথা বলে দিলাম। 3 নম্বর আমাকে ভাবতে হবে যে এইটা করব কি করে, ই সমান কনস্ট্যান্ট, ই এর ভ্যালুটা কনস্ট্যান্ট হবে। সেটার জন্য আমাকে ভাবতে হবে যে চার্জগুলো যে আছে, চার্জ ডিস্ট্রিবিউশন, তল থেকে চার্জ ডিস্ট্রিবিউশনের মানটা যেন প্রতিসম হয়, সিমেট্রিক distribution of charges with respect to Gaussian surface।
এই তিনটে আমাদেরকে মাথায় রাখতে হবে। যখনই আমি এই গাউসীয় উপপাদ্য প্রয়োগ করতে যাচ্ছি তখন আমাকে মনে রাখতে হবে যে তলের উপর, গাউসীয় তলের উপরের সকল বিন্দুতে ইটাকে যদি কনস্ট্যান্ট করতে পারি তাহলে আমার এই যে গাউসীয় উপপাদ্যটা খুব ইউজফুল হবে। এইটাকে আমরা এমনভাবে গাউসীয় তলটা আঁকবো, যেহেতু গাউসীয় তলটা কি বলেছিলাম, আরবিটারি বলে এটাকে এমনভাবে আঁকবো যাতে এটার সঙ্গে এটা থাকে, আর সিমেট্রিক হলে কি হবে, এইগুলো সম্ভব হবে। এই তিনটে জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস সেটা বলার প্রয়োজন হয় না, 4 নম্বর যেটা, সেটা হলো যে একটা চার্জ আছে, আমি সেই চার্জের উপর দিয়ে আমি সারফেসটা টানলাম, সেটা কিন্তু হবে না। তাহলে সারফেস, গাউসিয়ান সারফেস একটি আধানের উপর দিয়ে যাবে না, আধানের উপর দিয়ে যাবে না। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার একে একে আমরা আলোচনা করছি যে গাউসীয় তল হলো আর সিমেট্রিক ব্যাপারটা আমরা জানলাম। দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল শুরু করলাম, -q আর q, এরা 2l ডিস্টেন্সে আছে। এই বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান জানতে চাই, কার সাহায্যে, এই গাউসের উপপাদ্যকে কাজে লাগিয়ে, গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমি এর ভ্যালুটা পেতে চাই। এই জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দুটো আধানের জন্য কি হবে, আমরা তো এর ভ্যালু পেয়ে গেছি, দেখেছি এইটুকুর জন্য কি কষ্ট হয়েছিল, কত হিসেব করতে হয়েছিল। এখানে কিন্তু দেখো গাউসের সূত্র যদি আমি প্রয়োগ করি, এখানে আমি কি রকম করে আঁকবো, আমি যদি এরকম একটা গাউসীয় তল আঁকি তাহলে কিন্তু এই চার্জটা এর সঙ্গে এটা সিমেট্রিক হলেও এর সঙ্গে এটা সিমেট্রিক হচ্ছে না। অর্থাৎ এখানে টোটাল চার্জ সামেশন q ইকুয়ালস টু প্লাস q মাইনাস q সমান 0 0। এবারে ফ্লাক্স ইকুয়ালস টু q সামেশন q বাই এপসাইলন 0 সমান 0 বাই এপসাইলন 0, এটা 0 আসবে। এই জায়গাটায় আমরা এই দিকে আমরা যদি একটা গাউসীয় তল টানি তাতে এখানে মোট এই তলটার ভিতর দিয়ে ফ্লাক্স শূন্য আসছে, এটা তো খুব ভালো কথা, শূন্য আসছে। কিন্তু দেখো এই চার্জটার সাপেক্ষে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ডটা বা প্রতিসম নয়, এর সাপেক্ষে এটা যদি আমি কেন্দ্রে আছে ধরি, এর সাপেক্ষে সব দিকটা প্রতিসম, একটা সাপেক্ষে প্রতিসম হলে তো হবে না, দুটো আধানের সাপেক্ষে প্রতিসম হতে হবে, চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এটা করতে হবে। এই কারণে এখানে কিন্তু নট ইউজফুল গাউসের যে থিওরেম, গাউস থিওরেম ইজ নট ইউজফুল ফর ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। গাউস থিওরেম ইজ নট ইউজফুল ফর ইলেকট্রিক ডাইপোল। কিসের জন্য, ইলেকট্রিক ডাইপোলের জন্য, যে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে আমরা পেতে চাইছি তার জন্য অতটা ইউজফুল হবে না। বেশ, আমরা কিন্তু অনেকটাই আলোচনা করে ফেললাম, এবারে আমরা আসল কথায় চলে যাব। এবার গাউসীয় তল কোন ক্ষেত্রে কি রকম আঁকবো সেটা দেখে নেব। দেখ, 1 নম্বর আমরা করব কি, একটা স্ট্রেট ওয়্যার, রিজু দীর্ঘ পরিবাহী, রিজু মানে স্ট্রেট লং ওয়্যার। এই পরিবাহীটার উপরে এদিকে ইনফিনিটি পর্যন্ত, লং বলেছি মানে এদিকে ইনফিনিটি পর্যন্ত আছে বলে ধরে নেব। এখন এইখানে আধান সব দেওয়া আছে, এই পরিবাহীটা সুষমভাবে আহিত, পরিবাহী যা সুষমভাবে আহিত, সুষমভাবে আহিত, সুষমভাবে আহিত, which is uniformly চার্জড, সুষমভাবে আহিত। এইটা সুষমভাবে আহিত, এটা তো একমাত্রিক, ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক ক্ষেত্রে সুষমভাবে আহিত। এর মোট আধান আমি যদি বলি, মোট আধান যদি কিউ হয়, এরকম একটা যদি ওয়্যার হয়
যেটা ফাইনাইট সসীম দৈর্ঘ্যের ওয়্যার যদি হয়, তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে একক দৈর্ঘ্যে আধান আমি লিখতে পারবো কি কিউ বাই এল। এল দৈর্ঘ্যে আধান কিউ, একক দৈর্ঘ্যে আধান কিউ বাই এল। এই একক দৈর্ঘ্যে আধানকে বলা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, লিনিয়ার ডেনসিটি অফ চার্জ, আধানের রৈখিক ঘনত্ব, যেটাকে আমরা ল্যামডা দিয়ে লিখতে পারি। তাহলে বুঝতে পারছো, ল্যামডা যেখানে তোমার থাকবে, তুমি ভাববে কি এটা হলো একক দৈর্ঘ্যে যে আধানটা রয়েছে সেটার ভ্যালু, অর্থাৎ লিনিয়ার চার্জ ডেনসিটি। এর ইউনিট কি হবে না কিউ এর ইউনিট কুলম, আর এল এর ইউনিট মিটার, কুলম পার মিটার। ল্যামডা এর ইউনিট হলো কুলম পার মিটার, এইটা হচ্ছে এই যে চার্জ, এখানে চার্জ ডেনসিটি ল্যামডা। এবারে এই স্ট্রেট ওয়্যারটাতে আমরা কি লাগাবো কাজে? গাউসের উপপাদ্য প্রয়োগ করব। গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে আমাকে প্রথমে ভাবতে হবে যে আমি গাউসীয় তলটা কিভাবে সিলেক্ট করব, আমাকে নির্বাচন করতে হবে গাউসীয় তল। তাহলে এখানে আমি কি করব না, এর সাপেক্ষে এমন একটা গাউসীয় তল সিলেক্ট করব যে গাউসীয় তলের উপরে ইটা কনস্ট্যান্ট হবে আর ইটা পারপেন্ডিকুলার টু দা তল হবে। এখানে চার্জটা একটা রেখা বরাবর সুষমভাবে বন্টিত রয়েছে। এখানে আমি যদি ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে আমি ধরে নিলাম, এটা কিন্তু ফাইনাল নয়, এটা ধরে নিলাম ইটা এদিকে আছে, তাহলে এদিকে অনুভূমিক দিকে আর উলম্ব দিকে এটা যদি থিটা হয়, এদিকে একটা ইএক্স কম্পোনেন্ট থাকবে আর এদিকে ইওয়াই কম্পোনেন্ট থাকবে। এই ইএক্স কম্পোনেন্টটা কোনো অসুবিধা করবে না, এই চার্জের উপরে এই দিকে তাকে টানবে, কিন্তু এ যাবে না, কারণ এ তো একটা ওয়্যারের উপরে আছে। কিন্তু ইওয়াই যদি থাকতো তাহলে কি হতো বলো তো, এই চার্জটা এদিকে ফ্লো করতো। কিন্তু এটা কি ইলেকট্রোস্ট্যাটিকে সম্ভব? পসিবল? নট পসিবল। তাহলে প্রতিসাম্য থেকে ভালো করে বোঝো যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা যদি এইরকম ডিরেকশনে থাকতো তাহলে আমরা দেখতে পেতাম এইরকম দুটো উপাংশ রয়েছে ভেক্টরের কনসেপ্ট থেকে। এই দুটো উপাংশের মধ্যে এই ওয়াই যদি থাকতো, এখানে যদি কিউ থাকতো, কিউ ইন্টু ইউআই, একটা ফোর্স অ্যাপ্লাইড হতো। এদিকে ফোর্স অ্যাপ্লাই হওয়া মানে কি, এদিকে আধান চলতে থাকা। আধান কিন্তু চলা সম্ভব নয়, এটা ইলেকট্রোস্ট্যাটিক স্থির তড়িতের ক্ষেত্রে আধান চলতে থাকবে না, ইউনিফর্মলি চার্জ আছে, সব জায়গায় তো চার্জ আছে, কোথা থেকে কোথায় আধান যাবে? আধান যাওয়া সম্ভব নয়। অর্থাৎ এইখানে যে এই ফোর্সটা, এইটা জিরো হবে। এই ফোর্সটা জিরো হওয়া মানে ইউআই জিরো হবে, যেহেতু কিউ এর ভ্যালু জিরো হওয়া সম্ভব নয়, কিউ নট ইকুয়ালস টু জিরো। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এইটা থাকবে না, তার মানে এই ইটা পুরোটাই ইএক্স, এইটা পুরোটাই ইএক্স, ইওয়াই যেহেতু নেই, এর ডিরেকশনটা সব সময় এই দিকে হবে। আমরা পরীক্ষায় তো এত কথা লিখতে পারবো না, পরীক্ষায় আমাদেরকে লিখতে হবে যে প্রতিসাম্যের কথা বিবেচনা করে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে পাবো এদিকে 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 পাবো, এদিকে এরকম এরকম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। এখন আমরা গাউসীয় তলটা আঁকি কি করে? এদিকে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই, গাউসীয় তল আঁকতে হবে। আমার এখান থেকে যদি নির্দিষ্ট দূরত্বে আমি যদি কয়েকটা বিন্দু নিই, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু সমান থাকবে, কারণ এর থেকে ডিসটেন্সটা সেম, এদিকেও সেই একই ডিসটেন্স নিলাম। এই ডিসটেন্সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান, অর্থাৎ ই সমান কনস্ট্যান্ট, এটা ফুলফিল হবে আমি যদি এইরকম করে একটা তল টানি। আর এখানে এই তলের এই বিন্দুতে ডি এ যদি নিই, এই ডি এর ডিরেকশন এদিকে আর ই এর ডিরেকশন এদিকে, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। অর্থাৎ এখানে ই প্যারালাল টু এ, এটা পেয়ে গেলাম।
এই দুটো স্যাটিসফাইড হবে যদি আমি তলটাকে এরকম নিই, চোঙাকৃতি নিই। এই চোঙাকৃতি তল, এর সারফেস এই যে সাইড, এটা হচ্ছে বক্রতল, এইরকম তল। এখানে এইটা চোঙ, এই বক্রতলটা হচ্ছে, আর এই দিকের এইটা হলো সেই উপরের তল আর নিচের তল। এবার এই চোঙটা কতটা আধানকে বদ্ধ করেছে, এই চোঙটার দৈর্ঘ্য যদি এল নিই, আর ব্যাসার্ধ যদি আর নিই, তাহলে কি হবে, এইখানের ডিসটেন্সটা হবে আর, ঠিক কি না, আর হবে। এই আর ডিসটেন্সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই কত আমরা এখনো জানি না, কিন্তু এই যে সিলিন্ডারটা, এই যে চোঙটা, এই চোঙ কত পরিমাণ আধান কে বদ্ধ করেছে, এইখান থেকে এর মধ্যে যে আধান রয়েছে, এখান থেকে এই আধান কত রয়েছে, এই প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যাম্ডা, তাহলে এল দৈর্ঘ্যে আধান ল্যাম্ডা ইন্টু এল, কিউ এনক্লোজ সমান ল্যাম্ডা ইন্টু এল বাই এপসাইলন 0 ল্যাম্ডা বাই এপসাইলন 0। এইটা হলো তড়িৎ ফ্লাক্স। এখন এখানে তড়িৎ ক্ষেত্র কত, E = 0। দরকার নেই, এখানে এই তড়িৎ ক্ষেত্র আমার নেই, এইদিকে তড়িৎ ক্ষেত্র রয়েছে, আর এইদিকে এখানে এরিয়াটা এদিকে রয়েছে dA, এখানে 90 ডিগ্রি, এর জন্য ফ্লাক্স এখানে 1 নম্বর তল, এটাকে 1 নম্বর তল, এটাকে 2 নম্বর তল, এটাকে 3 নম্বর তল, এই বক্রতলটাকে 3 নম্বর তল দিলে হবে φ1 = 0, φ2 = 0, φ3 কি হবে, φ3 দেখো ইন্টিগ্রেশন, গোল দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে একটা তল, এই তলটা হবে E × dA, E × dA। এখানে থিটাটা কত, এই তলটার ক্ষেত্রে সমস্ত বিন্দুতে দেখো, এখানে এই তলটার উপর সমস্ত বিন্দুতে থিটার মান 0, E dA cos 0 ডিগ্রি সমান E × dA। টোটাল ফ্লাক্স কত পাবো, টোটাল ফ্লাক্স পাবো এইটা প্লাস এইটা প্লাস এইটা, মুছে দিলাম। টোটাল ফ্লাক্স phi φ1 প্লাস φ2 প্লাস φ3 পাবো, φ1 φ2 এগুলো 0, আর এইটা পাবো 0 প্লাস E dA ইন্টিগ্রেশন, এইটা পেলাম। এটা কি হবে, ইটা বাইরে বেরিয়ে আসবে। কেন বাইরে বেরিয়ে আসবে না, এখানে প্রত্যেকটা বিন্দুতে ই কনস্ট্যান্ট আগে আলোচনা করা হয়েছে, ইটা বাইরে বেরিয়ে এলো। আর এই এরিয়াটা কত, এই যে বক্রতলটা, এই বক্রতলটার ক্ষেত্রফল কত হয়, জ্যামিতি থেকে বলো, আগে পড়েছো বলো, কত হয়, এইটা হলো আর, এইটা আর উচ্চতাটা এখানে চোঙের উচ্চতা বলা হয়েছিল, সেখানে 2π, এইখানে পুরোটা 2π আর তার সঙ্গে এল গুণ করবে। তুমি যদি একটা এটাকে কেটে দাও, একটা চোঙকে কেটে দাও, সেটাকে এক সাইডে কেটে যদি মিলিয়ে দাও, সেটা একটা কি হয়, আয়তক্ষেত্র হয়। 2π r × l হবে এই এরিয়াটা। ইন্টিগ্রেশন dA সমান হবে 2π rl। এই 2π rl এর সঙ্গে বসিয়ে দাও, 2π rl। এবারে আমি গাউসের সূত্রে যাব। এইটা হলো এই অংশটা, সেকেন্ড পার্টটা এটা, আর ফার্স্ট পার্টটা হবে ল্যামডা এল বাই এপসাইলন 0। এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। এবারে গাউসের সূত্র অ্যাকর্ডিং টু গাউস থিওরেম, এইটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে কি হবে, এইখানে লিখে ফেলা যাক E × 2π rl সমান ল্যামডা এল বাই এপসাইলন 0। এল চলে যাবে, দরকার নেই, এটাকে সেদিকে নিয়ে গিয়ে কাটবে, এই সমান ল্যামডা বাই 2π এপসাইলন 0 r। পেয়ে গেলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু। আমরা দেখলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এদিকে রয়েছে, এদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0, শুধুমাত্র
এই দিকে রয়েছে, এবং এই দিকে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সেটা আর এর উপর কিভাবে ডিপেন্ড করছে, ই ভ্যারি যদি এবার এইখানটা এটা মুছিয়ে দিলাম, এটা কি হবে, এটা হবে ই ভ্যারিজ উইথ 1/r। অর্থাৎ এখানে আমরা যদি লেখচিত্র আঁকি, এইরকম একটা রিজু তার রয়েছে, সেই তার থেকে আর দূরত্বে ই এর ভ্যালু কত, সেইটা আমরা আর এর উপর নির্ভর করে আমরা দেখলাম আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এই দিকে ইলেকট্রিক ফিল্ড আর এইদিকে ডিসটেন্স। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি না, এই রকম হবে, এখানে ই এর ভ্যালু কাছে হলে বেশি হবে, কিন্তু একেবারে কাছে এর উপরে তো হবে না, কারণ উপরে গাউসীয় তল টানা যাবে না, কোনো আধানকে এনক্লোজ করতে পারবে না, এই জন্য এখান থেকে ছেড়ে এইরকম করে টানতে হবে। এই হবে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এইটাই আমরা জানলাম যে ফ্লাক্স, আমরা একটা ফ্লাক্স বের করব। ফ্লাক্স বের করার জন্য আমাদের এই যে গাইডলাইনগুলো দেওয়া আছে, গাউসীয় তল নির্বাচন করব। গাউসীয় তল কেন আমরা নির্বাচন করতে পারছি, কারণ গাউসীয় তলটা আরবিটারি নেওয়া যায়, তার কারণে আমরা এখানে আমরা একটা সুষমভাবে আহিত ঋজু পরিবাহীর থেকে তার যে কোনো অংশ থেকে, ঋজু পরিবাহীর যে কোনো অংশ থেকে আর লম্ব দূরত্বে ই এর ভ্যালু পেয়ে যাব এই সূত্রটা, এই সূত্র অনুযায়ী। এই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম না, আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে পেলাম। এবারে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনে যাব। ফার্স্ট অ্যাপ্লিকেশন হয়ে গেল, সেকেন্ড অ্যাপ্লিকেশন। আমরা এরকম একটা ধাতব চোঙ নেব, সুষম ভাবে আহিত ধাতব পরিবাহী চোঙ। এর অক্ষ আছে এরকম, অক্ষ থেকে আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পেতে চাই। এখানে এই সুষম চোঙটার উপরে আধান থাকবে, ভেতরে কোনো আধান যেতে পারবে না। কেন না, এটা ধাতব পরিবাহী বলেছি, ধাতব পরিবাহীর জন্য আধান পরিবাহী পৃষ্ঠে অবস্থান করে, এইটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করেছি। এটা ফাঁপা ফাঁপা, এখানে যে চোঙটা, এখানে ফাঁপা চোঙ নিলাম, ফাঁপা হোক আর যাই হোক না কেন, ফাঁপা অথবা নিরেট, ফাঁপা বা নিরেট যাই হোক না কেন, পরিবাহী হলেই এর ভেতরে কোনো আধান যাওয়ার গল্প নেই। এখন আমি আর দূরত্বে যদি আমি ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হিসেব করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে না, এইখানে দেখো এইখানে আধানগুলো সুষমভাবে আছে, তাহলে এখানে আমি এখানেও এই চোঙটার প্রতি একক দৈর্ঘ্যে, প্রতি একক এই চোঙটা আছে, এই চোঙের প্রতি একক দৈর্ঘ্যে আধান ল্যামডা কুলম্ব পার মিটার যদি নিই, তাহলে আমি এখানে এই চোঙটাকে আমি যদি এইদিকে বিস্তৃত বলি, ইনফাইনাইটলি বিস্তৃত বলি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমি এদিকে পাবো। প্রতিসাম্যের কথা বিবেচনা করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা এদিকে পাবো। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি এরকম হয়, এর থেকে এই অ্যাক্সিস থেকে, অক্ষ থেকে সমান দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান সমান হবে, এদিকেও সেই সমান দূরত্বে। এখানে আমি দূরত্বটা হাত দিয়ে আন্দাজে মাপবো, মেপে আমি এই রকম ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কনস্ট্যান্ট পাবো। ই সমান কনস্ট্যান্ট এই সমস্ত বিন্দুতে, আর ই সমান্তরাল হলো এ এই সমস্ত বিন্দুতে। এই দুটো কন্ডিশন ফুলফিল হয়ে গেল। তার জন্য আমাকে কি করতে হবে, এই রকম একটা তল নিতে হবে। আমাকে কি করতে হবে, এখানে এই রকম একটা তল নিতে হবে। এই তলটা আমি চুজ করলাম। এই তলটা কি তল, এই যে তলটা আমি নিলাম,
এটা হলো আমার গাউসীয় তল, এটা হলো গাউসীয় তল। এবার এই গাউসীয় তলটার যে আকৃতি, এটা চোঙের মতো। এইখান থেকে এই চোঙটার যে অক্ষ সেটাও এটা, এখান থেকে এই দূরত্বটা আর। এবার চোঙটার দৈর্ঘ্য আমি নিয়ে নিলাম এল, বা উচ্চতা আমি নিলাম এল। অর্থাৎ এই যে তলটা, এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হবে 2πr। এর সঙ্গে এরিয়া, এখানে আমি এরিয়া দিয়ে রাখলাম। আর এখানে ইটা এরকম রয়েছে, এরকম একটা ছোট্ট অংশ, বা এদিকে একটা ছোট্ট অংশ যদি ভাবি ডিএটা এইদিকে রয়েছে, ইটাও এইদিকে রয়েছে, ই ডট ডিএ তাহলে কি হবে? ই ডট ডিএ সমান হবে এখানেও ই এ কস 0 ডিগ্রি। আমরা সেইভাবেই তো এঁকেছি, 0 ডিগ্রি পাবো বলেই তো এঁকেছি। তাহলে এখানে হবে ই ইন্টু ডিএ। এইখানে এই সমস্ত বিন্দুতে ই এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। অর্থাৎ আমি এখানে যদি ইন্টিগ্রেশন লিখি ই বেরিয়ে আসবে ইন্টু ডিএ আসবে। আর এই ডি এর টোটাল ভ্যালুটা কত এখানে লিখেছি, 2πr, ই ইন্টু 2πr ইন্টু এল। এবারে ইলেকট্রিক ফিল্ড এদিকে ইলেকট্রিক ফিল্ড তো নেই, এদিকে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। আর এই এরিয়াগুলো, এই যে উপরে আর নিচে যে দুটো তল আমরা পাবো, এই যে সার্কেলগুলো, এই সার্কেলগুলো দিয়ে ফ্লাক্স 0 হবে, এই সার্কেল দিয়ে ফ্লাক্স 0 হবে। টোটাল ফ্লাক্স কত হবে? যেহেতু আমরা আগের এক্সাম্পলটা দেখিয়েছি, এটা আর এক্সপ্লেন করার দরকার হলো না। টোটাল ফ্লাক্স হয়ে যাবে এটাই। অর্থাৎ আমি লিখতে পারবো ফ্লাক্স, টোটাল ফ্লাক্স সমান হলো ই ইন্টু 2πr-l। আর টোটাল আধান আমি কি লিখতে পারবো? দেখো এইখানে আছে আধান, এইরকম এল তাকে বদ্ধ রেখেছে। এই এল অংশের মধ্যে যে আধানটা রয়েছে, এইখানে মোট যে এল অংশের মধ্যে আধান রয়েছে, সেই আধান হচ্ছে ল্যামডা ইন্টু এল। কিউ সমান হবে ল্যামডা ইন্টু এল। এখন সূত্রটা কি? ফ্লাক্স, গাউসের উপপাদ্য, ফ্লাক্স ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0। এবার ফ্লাক্সের ভ্যালু আমি বসাবো 2πr-l, ই ইন্টু 2πr-l সমান কিউ এর জায়গায় আমি ল্যামডা এল বসাবো, ল্যামডা এল বাই স্মল এল, ধরো এখানে স্মল এল, ল্যামডা এল বাই এপসাইলন 0, এল চলে যাবে, ই সমান হবে ল্যামডা বাই 2π এপসাইলন 0 আর। রিজু তারের জন্য যেরকম হয়েছিল এখানেও ঠিক সেরকম হলো। তবে একটা জিনিস তুমি লক্ষ্য করো, এখানে এই চোঙটার তো, এটা তো রিজু তারের মতো ওয়ান ডাইমেনশনাল নয়, চোঙটার একটা বিস্তৃতি রয়েছে এই পর্যন্ত। এর ভেতরের অংশে যদি আর নিই, সেই ক্ষেত্রে যদি আমি একটা গাউসীয় তল কল্পনা করি, এই গাউসীয় তল, এখানে যদি এই গাউসীয় তলটা কল্পনা করি, তাহলে এখানে ফ্লাক্সের মান 0 হয়ে যাবে। দেখো এখানে ভেতরে তো কোনো চার্জ নেই, যা চার্জ রয়েছে বাইরে রয়েছে। তাহলে এখানে ফ্লাক্স কত হবে? ই, এখানে যদি এটা স্মল আর 2πr-l এক সিমিলার এর মতো এখানে পাবো 0/ε0, অর্থাৎ ই এর ভ্যালু পাবো 0, ভেতরে ই এর ভ্যালু পাবো 0। আর এইটা যদি ক্যাপিটাল আর হয়, r ইকুয়ালস টু 0 থেকে r ইকুয়ালস টু r পর্যন্ত, আমরা এর ভেতরের অংশে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 পাবো। আর বাইরের অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান রিজু তারের জন্য যেমন হয়েছিল তেমন পাবো। এখন আমরা দেখব যে এর গ্রাফিক্যালি এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। গ্রাফিক্যালি আমরা এইরকম নেব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে আর এইদিকে। এবারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান E = 0,
কত পর্যন্ত? r = 0 থেকে r = r পর্যন্ত। তারপর থেকে কি হবে? তড়িৎ ক্ষেত্রের বক্রটা E সমানুপাতিক 1/r হবে। E সমানুপাতিক 1/r হবে। এইটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। তড়িৎ ক্ষেত্রের পাবলের ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? r এর মান যখন ক্যাপিটাল R বসাবো λ/2πε0 ইনটু ক্যাপিটাল R, এইটা হবে E max, এইটা হবে E max। E max টা হলো এটা, এই ভ্যালু। তারপরে 1/r এরকম করে ভ্যারি করবে E এর ভ্যালু। ঠিক আছে, দ্বিতীয় অ্যাপ্লিকেশন হয়ে গেল। থার্ড অ্যাপ্লিকেশনে আমরা যাব। 3 নম্বর অ্যাপ্লিকেশনে বলা আছে যে এরকম একটা নিরেট চোঙ সুষমভাবে আহিত। এটা কিন্তু পরিবাহী নয় বলে এখানে সুষমভাবে আহিত মানে আমাকে কি বুঝতে হবে না, প্রতি একক আয়তনে এখানে চার্জটা ফিক্সড। এখানে যেটা বলবো আধানের ঘনত্ব, এখানে আধানের ভলিউম ডেনসিটি, আয়তন ঘনত্ব, এখানে আধানের আয়তন ঘনত্বের কথা বুঝতে হবে। অর্থাৎ এখানে এই যে আমরা নিরেট চোঙটা নিয়েছি, এই নিরেট চোঙটাও ওইদিকে অসীমভাবে বিস্তৃত আমি ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে আমার কত মোট আধান আছে সেটা কিন্তু বের করা সম্ভব নয়। অসীমভাবে হলে তো অসীম আধান থাকবে, কিন্তু প্রতি একক আয়তনে যে আধান রয়েছে সেটাকে যদি আমি রো দিয়ে লিখি, সেই রোটা হবে কি আধান বাই ভলিউমের সঙ্গে সমান রাশি। এই রাশিটা কি রো, এখানে আধানের আয়তন ঘনত্ব, চার্জ ডেনসিটি, এখানে ভলিউম ডেনসিটি অফ চার্জ। সেখানে কি হবে, এই ভলিউম ডেনসিটি হওয়া মানে এইটার একক হচ্ছে কুলম্ব আর এটার একক হচ্ছে মিটার কিউব। এখানে রো এর ইউনিট হচ্ছে কুলম্ব পার মিটার কিউব। এখানে রো আধান প্রতি একক আয়তনে রয়েছে, প্রতি একক আয়তনে আধান হলো রো। বেশ, এবারে আমরা চলে যাব এখান থেকে এইরকম একটা স্মলার দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা পেতে চাই। তাহলে আমাকে কি করতে হবে না, এক্ষেত্রে আমাকে গাউসীয় তলটা এঁকে ফেলতে হবে। গাউসীয় তলটা এমন ভাবে নিলাম কেন, আর বুঝতে অসুবিধা নেই, যে আমার এখানে তড়িৎ ক্ষেত্রে, এইখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা এইদিকে থাকবে, এদিকে থাকবে না। এদিকে থাকলে কি হবে, এই যে আধানগুলো এখানে রয়েছে এর মধ্যে ছড়ানো, সেগুলো মুভ করবে। ইলেকট্রোস্ট্যাটিক্সে সেই মুভমেন্টের কোনো সম্ভাবনা নেই, স্থির তড়িতের কথা বলছি, এই কারণে তড়িৎ ক্ষেত্রের দিকটা এদিকে হবে। এখানে যদি এরিয়া ডিএ হয়, এ আর ই এর সঙ্গে কোণের মান 0 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএ সমান আমি লিখতে পারবো কি, এই ইটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, সামনে ইন্টিগ্রেশন ডিএ। এই ডিএটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু যদি আমি স্মল এল নিই, এইটার ভ্যালু হবে ই ইন্টু 2πr/l। এখন এই যে গাউসীয় তলটা, এই গাউসীয় তলের মধ্যে কত আধান রয়েছে, মোট আধান বের করা খুবই সহজ। আমি রো এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে, রো প্রতি একক আয়তনে আধানের মান দেওয়া আছে, তাহলে এর আধানটা, এর আয়তনটা বের করতে হবে। এর আয়তন ভলিউম অফ দা চিহ্নিত যে অংশ, এই যে অংশটা আমরা দেখিয়েছি, ভলিউম অফ দিস পোরশন, এর ভলিউমটা কত হবে, এর ভলিউমটা বের করা খুবই সহজ। না, এদিকে হচ্ছে আর হলে একটা চোঙের ভূমির ক্ষেত্রফল πr², আর উচ্চতা গুণ করলে আমরা আয়তন পেয়ে যাবো πr²l। এই আয়তনের সঙ্গে আমি রো গুণ করে দেবো, ইন্টু রো গুণ করে দিলে এটাই হবে মোট আধান। এখানে কিউ এনক্লোজড, এখানে তাহলে কিউ এনক্লোজড বা কিউ এন দিলেই হবে। কিউ এনক্লোজড সমান আমি কত পাবো, πr²l ইন্টু রো। একে এপসাইলন 0 দিয়ে ভাগ করলে কি পাবো, বাই এপসাইলন 0। এটা কার সঙ্গে সমান হবে, গাউসের উপপাদ্য অনুযায়ী। এবার আমরা লিখব গাউসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো
এই ভ্যালুটা এটার সঙ্গে সমান, কারণ ফ্লাক্সটা কিউ এনক্লোজ বাই এপসিলন জিরো, ফাই ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই এপসিলন জিরো। এইটা প্রথমে গাউসের সূত্র অনুযায়ী বলে লিখব, লেখার পরে আমরা এটা সমান লিখে দেব। অর্থাৎ আমরা এখন কি বসাবো, এই ই ইন্টু টু পাই আর এল সমান পাই আর স্কোয়ার এল রো বাই এপসিলন জিরো। একটা এল চলে যাবে, পাই চলে যাবে, আর একটা থেকে যাবে, হয়ে যাবে কি ই সমান হবে রো বাই টু এপসিলন জিরো। দেখো এই টুটা এখানে এলো ইন্টু আর। কি পেলাম না ই ভ্যারিজ উইথ, এই যেটা পেলাম ই ভ্যারিজ উইথ আর, আর এর সঙ্গে ইটা আস্তে আস্তে চেঞ্জ হবে লিনিয়ারলি, অর্থাৎ সরলরৈখিক হারে চেঞ্জ হবে। এইটা কতক্ষণ চেঞ্জ হবে না এই পর্যন্ত, এই সারফেস যতক্ষণ এলো ততক্ষণ এর ভ্যালুটা, এই কিউ এনক্লোজের ভ্যালুটা বাড়তে থাকবে, আর যত বাড়বে ইনক্লোজড চার্জের ভ্যালু বা যে চার্জটা বদ্ধ হয়েছে বদ্ধ আধানের আমরা পরিমাণটা বাড়ছে দেখতে পাবো। কত দূর পর্যন্ত না এই ক্যাপিটাল আর পর্যন্ত। ধরা যাক এই চোঙটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, সেক্ষেত্রে আমরা বাইরে কি পাবো, ভেতরে তো আমরা বুঝতেই পাচ্ছি, ভেতরে যখন আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হয়ে যাবে, ই সমান হবে রো বাই টু এপসিলন জিরো ইন্টু আর, এটা হয়ে যাবে। বাইরে গেলে কি পাবো না দেখে নেওয়া যাক বাইরে কি হবে। এবারে যে তলটা টানবো সেটা গাউসীয় তল, বাইরে নিতে হবে, এই গাউসীয় তল এবার আর দরকার নেই এখন। এইটা মুছে আমাকে কি করতে হবে, এইরকম একটা গাউসীয় তল এঁকে ফেলতে হবে। এইরকম গাউসীয় তল নিলাম, এটা হলো সেই চোঙ। এবারে আমি এই গাউসীয় তল অক্ষ থেকে স্মল আর দূরত্বে আছে বলে ধরছি। স্মল আর দূরত্বে এখানেও আমরা সিমেট্রি থেকে বলতে পারি, যেরকম ঋজু তারের ক্ষেত্রে এসেছিল, যেরকম আহিত গোলক, ধাতব চোঙ, সব ক্ষেত্রেই আমরা দেখেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কেন এদিকে, সেটা আর দ্বিতীয়বার ডিসকাশনের প্রয়োজন হচ্ছে না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এদিকে হচ্ছে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি এদিকে হয়, এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সব বিন্দুতে সমান। সব বিন্দুতে এখানে যতগুলো বিন্দু আছে এর উপরে সমস্ত বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান। এই কারণে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বেরিয়ে আসবে। এই ক্ষেত্রেও ফ্লাক্সের ভ্যালুটা এই একই হবে, ফ্লাক্সের ভ্যালুটা এটাই হবে। এখানে আমি ফাই সমান লিখতে পারবো এটা, আর ফাই সমান আমরা জানি কি কিউ এনক্লোজ, আমার দরকার নেই, কিউ এনক্লোজ আগে বের করবো। কিউ এনক্লোজ সমান কত, এখানে মোট আধান কত রয়েছে না এই আটটা আমি জানি, এখানে এই চোঙটার মধ্যে যে আধান রয়েছে, এই অংশটার ভেতরে যে চোঙ রয়েছে সেই চোঙটা, এগুলোর জন্য ফাই জিরো। এগুলো নিশ্চয়ই আর বলতে হবে না দ্বিতীয়বার, প্রথমটা ভালো করে শুনলে এটা বুঝতে পারবে যে এটার জন্য, এই তলটার জন্য ফাই জিরো হয়ে গেল, শুধু বক্রতলটার জন্য ফাই আছে, অর্থাৎ পুরো আধানটাকে বদ্ধ করেছে এই তল, এটা হলো গাউসীয় তল। এই আধান, যে আধানকে সে এনক্লোজ করেছে তার মান জানতে চাইলে আমার এই ভ্যালুটা দরকার। এটা হলো স্মল এ, এটা হলো ক্যাপিটাল আর, তাহলে এর ভলিউম হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু এল। এই ভলিউমের সঙ্গে চার্জ ডেনসিটি গুণ করতে হবে, পাই আর স্কয়ার এল ইনটু রো, পাই আর স্কয়ার এল ইনটু রো। এবারে গাউসের উপপাদ্য অনুযায়ী, গাউসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো কি, গাউসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো এই ফাই সমান কিউ এনক্লোজ বাই এপসিলন জিরো। সেখান থেকে আমরা কি বসাতে পারবো, ফাই এর ভ্যালু ফাই সমান ই ইন্টু টু পাই আর এল, এবং এটার ভ্যালু ইউ কিউ এনক্লোজ বাই এপসিলন জিরো। কিউ এনক্লোজ এর ভ্যালু আমরা কত দিয়েছি, কিউ এনক্লোজ এই 4 পাই আর স্কয়ার রো এল, এখানে আমি বসাবো ই ইনটু 2 পাই স্মল আর এল সমান পাই ক্যাপিটাল আর স্কয়ার এল ইনটু রো বাই এপসিলন জিরো।
এখানে পাই পাই কেটে যাবে, আর কিছু তেমন কাটবে না, এল একটা কাটবে, ই সমান হবে এখানে 2 আর নিচে চলে যাবে আর স্কোয়ার বাই 2 এপসিলন 0 রো, আর এখানে যাবে আর 2টা এখানে এলো, ইটা এখানে থাকলো, আরটা এখানে এলো, এগুলো কেটে গেছে, এল কেটে গেছে, এখানে আর স্কয়ার ছিল আর আছে, এখানে রো ছিল রো রয়েছে, অর্থাৎ এখানে যেটা পেলাম, এইখানে আমি যদি আর বসাই, দেখো আগের যে সূত্রটা সেই সূত্র লেখা নেই, এখন এখানে যদি আর ইকুয়ালস টু আর বসাই তাহলে ই এর ভ্যালু দেখো, এখানে আর ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল আর কেটে যাবে, রো আর বাই 2 এপসিলন 0, এটা কিন্তু এসেছিল। অর্থাৎ এই বিন্দুতে, এই চোঙের উপরে যে বিন্দু সেটার জন্য এই আর এর দূরত্বটা হয় ক্যাপিটাল আর এর সঙ্গে সমান, সেক্ষেত্রে এটার ভ্যালু একটা ফিক্সড ভ্যালু, আর নয়তো ওর পরে যে আরটা আসবে, যে দূরত্ব আসবে তার জন্য ই ভ্যারিড 1/r, আর গ্রেটার দেন আর হলে আর ই সমান, ই সমানুপাতিক আর যখন হবে আর গ্রেটার দেন 0 লেস দেন ইকুয়ালস টু আর, আর গ্রেটার দেন 0 ই সমানুপাতিক আর, এই ক্ষেত্রে এরকম আসছে। গ্রাফিক্যালি দেখাতে গেলে এটা কি রকম হবে, গ্রাফিক্যালি হলে কি হবে না, প্রথমে এই দিকটায় আমি ই নেব, এদিকে আর নেব, ই সমানুপাতিক আর, প্রথমে হবে ই সমানুপাতিক আর, এইরকম হবে, এখান থেকে শুরু হবে অক্ষ থেকে এই রকম জায়গায়, অক্ষে ই এর ভ্যালু 0, ই সমানুপাতিক আর কত পর্যন্ত, কত দূর অবধি না আর অবধি, আর এর ভ্যালু আর, তারপরে কি হবে ই সমানুপাতিক 1/r, সমানুপাতিক 1/r মানে গ্রাফটা কিরকম হয় এরকম, ই সমানুপাতিক 1/r, এই ভ্যালুটা কত হবে, ওখানে লেখা আছে রো আর বাই 2 এপসিলন 0, এইটা হবে ই ম্যাক্স, ই এর ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু হবে এটা। এইভাবে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করতে পারলাম। তিনটে ক্ষেত্র আমরা দেখলাম। এবারে আমরা চলে যাব স্ফিয়ারের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে। আহিত গোলক, পরিবাহী গোলক, ফাঁপা হোক বা নিরেট হোক, ফাঁপা কিংবা নিরেট, ফাঁপা অথবা নিরেট, কি হবে সুষমভাবে আহিত গোলক, ফাঁপা অথবা নিরেট সুষমভাবে আহিত গোলক, সুষমভাবে আহিত গোলক, একটা গোলক রয়েছে, তাকে আমি কিউ আধান দিয়েছি, সেই গোলকটা কি হবে আহিত, যেটা গোলক সেটা কিন্তু অবশ্যই এখানে পরিবাহী গোলক বলছি। পরিবাহী না হলে সেটার ক্যালকুলেশন অন্যরকম হবে, কারণ তার ভিতরে আধান থাকবে, সেটাতে আমরা যাব না। আমাদের এইটা অবশ্যই জানতে হবে যে এখানে আধানটা যখন দেব, সেই আধান পরিবাহী পৃষ্ঠে সুন্দরভাবে চারদিকে সুষমভাবে ছড়িয়ে থাকবে। এখানে যে ঘনত্ব, আধানের ঘনত্ব, সেটা হবে তলমাত্রিক ঘনত্ব। আগেই আমরা তলমাত্রিক ঘনত্ব সম্পর্কে জেনেছি। আধানের তলমাত্রিক ঘনত্ব যদি সিগমা হয়, সিগমা সমান এখানে কিউ আধান দেওয়া হয়েছে, আর এই গোলকটার ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর, কিউ বাই 4 পাই এপসিলন কে 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার পুরো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা ফাঁপা হোক বা নিরেট হোক, যাই হোক না কেন, এটা পরিবাহী, এইটা মাথায় রাখতে হবে, পরিবাহী। এই কারণে এর আধানটা পরিবাহীর পৃষ্ঠের বাইরে থাকবে সব সময়, ভেতরে কোনো আধান থাকবে না, ভেতরে কোনো আধান থাকছে না। এবার এখানে আমি যদি গাউসের সূত্র প্রয়োগ করতে চাই, আমরা আর লেস দেন আর যদি হয়, সেক্ষেত্রে গাউসের তলটা আমরা এইরকম আঁকবো, একটা গোলক আঁকবো, গোলক আঁকলে এইটা গাউসীয় তল হলে এখানে তড়িৎ ক্ষেত্র ই ধরা হলে, এখানে এই গোলকটার পুরো তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার ইনটু ই সমান হবে 0, কারণ এখানে কিউ এনক্লোজ হবে 0। কেন বলো তো কিউ এনক্লোজ 0 হবে? কারণ আধান তো সব পৃষ্ঠে রয়েছে, আধান তো ভেতরে নেই, সেখানে ই ইকুয়ালস টু 0 পাবো।
একটা জিনিস আমরা পেয়ে গেলাম, আর লেস দেন আর হলে ই এর ভ্যালু 0 আসছে। ফার্স্ট একটা স্টেপ আমার কমপ্লিট। দ্বিতীয় স্টেপ আমরা কি করব, গাউসের তলটা এইরকম নেব। কেন এরকম নেব? এরকম নিলে তবেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সব জায়গায় সমান হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সব জায়গায় সমান হবে এবং সেটা তলের সঙ্গে লম্বভাবে থাকবে, এটা তলের সঙ্গে লম্বভাবে থাকবে, যেদিকে খুশি নাও তলের সঙ্গে লম্বভাবে থাকবে এবং এর দূরত্বটা সব ক্ষেত্রে আর হবে। আর ব্যাসার্ধের একটা গাউসীয় গোলকীয় তল আমি কল্পনা করলাম। এক্ষেত্রে ফাই সমান কি হবে? ফাই সমান কি হয়? ইন্টিগ্রেশন ই ডট ডি এ। এখানে ডি এর ডিরেকশনটা এদিকে, ই এর ডিরেকশনটা এদিকে, একই দিকে থিটার মান 0, ইন্টিগ্রেশন ই এ cos 0 ডিগ্রি সমান ইন্টিগ্রেশন ই ইনটু ডি এ। এর ভ্যালুটা সব জায়গায় সমান, এই তলটা সব জায়গায় সমান, তাহলে ই বেরিয়ে আসে, ই সমান হবে ই অফ ইন্টিগ্রেশন ই ইনটু ইন্টিগ্রেশন ডি এ। এইটার ভ্যালু তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ডি এ মানে এই এরিয়াটা টোটাল কত? 4 পাই ইনটু স্মল আর স্কয়ার, এই দূরত্বটা আর, এটা হবে ই ইনটু 4 পাই স্মল আর স্কয়ার। এইটার সঙ্গে কার সমান হবে? কার মান সমান হবে না, গাউসের সূত্র অনুযায়ী কিউ এনক্লোজ বাই এপসিলন 0। ব্যাস, এবারে আমরা লিখতে পারবো টোটাল চার্জ কত? প্লাস কিউ। এই যে কিউ আধানটা দেওয়া হয়েছিল, টোটাল চার্জ প্লাস কিউ, এইটা এখানে বসবে কিউ বাই এপসিলন 0 আর এটা হলো ই ইনটু 4 পাই আর স্কয়ার। এখান থেকে ই পাবো কত? কিউ বাই 4 পাই এপসিলন 0 ইনটু আর স্কয়ার। অর্থাৎ আমরা দেখতে পেলাম ই ভ্যালিড 1 বাই আর স্কয়ার। এর ভেতরে হলে এর ভ্যালুটা 0, পরিবাহী গোলকের ভেতরে যে কোনো বিন্দুতে ই এর ভ্যালু 0, সেটা আমরা আগেও পেয়েছি, আগেও এটা আলোচনা হয়েছে। আর বাইরে এর মানটা কি হয়? আর গ্রেটার অর ইকুয়ালস টু আর, স্মল আর গ্রেটার অর ইকুয়ালস টু ক্যাপিটাল আর হলে ই সমানুপাতিক 1 বাই আর স্কয়ার। গ্রাফটা কি রকম হবে? ই এদিকে আছে আর এদিকে আর, ই এর ভ্যালু 0, প্রথমে 0, তারপরে এই রকম হবে, তারপরে গ্রাফটা এরকম হবে ই সমানুপাতিক 1 বাই আর স্কয়ার, আর এখানে হবে ই সমান 0 আর ই ম্যাক্সিমাম ভ্যালু কত? না স্মল আরটা যখন ক্যাপিটাল হয়ে যাবে কিউ বাই 4 পাই এপসিলন 0 ইনটু ক্যাপিটাল আর স্কয়ার, এই ভ্যালুটা হবে ই ম্যাক্স। এখান থেকে আস্তে আস্তে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কমতে থাকবে। এটা হলো ফাঁপা বা আহিত গোলক। ব্যাস, এইগুলো আমাদের মেনলি গাউসের উপপাদ্যের প্রয়োগে আসে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের এর পরের চ্যাপ্টারেও লাগবে, সেটা হলো গিয়ে প্লেট, একটা পাত, ধাতব পাত, অসীম বিস্তৃত ধাতব পাত, সেটা সুষমভাবে আহিত। দেখো এরকম একটা পাত রয়েছে, এরকম একটা পাত রয়েছে, এই পাতটা অসীম বিস্তৃত, এই পাতটা অসীম বিস্তৃত হলে তার মোট কত আধান আমি কি বলতে পারবো? কিছুতেই বলতে পারবো না, কিন্তু প্রতি একক ক্ষেত্রফলে আধানটা এখানে প্রাসঙ্গিক। এরকম যদি একটা পাত থাকতো, এর এরিয়া যদি এ হতো, এর মোট আধান যদি কিউ হতো, কিউ বাই এরিয়া হতো আধানের তলমাত্রিক ঘনত্ব, সেটা আমরা বলতে পারবো এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব দিয়ে এখানে লিখতে হবে, কারণ এর মধ্যে আধান তো অসীম, আধান কত আছে সেটা আমার জানা দরকার নেই, কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্বটা বিভিন্ন প্লেটের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। ধরা যাক এরকম একটা প্লেট আছে যার আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা মানে কি? এরা হচ্ছে ধনাত্মক আধান বহন করছে, মাইনাস সিগমা মানে কি? নেগেটিভ আধান বহন করলে সেটাকে মাইনাস সিগমা বলা হয়। অর্থাৎ এখানে যে আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা ধনাত্মক। এবারে দেখো এই পাতটা কি রকম, পাতটাকে দেখাতে গেলে আমাকে একটা খাতার সাহায্য নিতে হবে। দেখা যাক, এইখানে আমি একটা বইয়ের সাহায্য নিচ্ছি। এইটা ধরো সেই পাত, এই পাতের
এখানে আধান সমস্ত রয়েছে। এইখান থেকে আমি একটা দূরত্ব, এই দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা জানতে চাই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে হবে তাহলে? এই পাতের সঙ্গে লম্বভাবে হবে। এদিকে কি হবে? হবে না। এদিকে থাকলে সেই একই অসুবিধা, সেই চার্জগুলো মুভ করতে শুরু করবে। চার্জগুলো মুভ করলে সেটা আর ইলেকট্রোস্ট্যাটিক বলা যাবে না। এই কারণে যে কারণে এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে সে কোনোদিন তার কারণকে এরকম করে সরিয়ে দিতে পারে? কখনোই সম্ভব নয়। এটা তো বেসিক বিউটি অফ দ্য নেচার। এই জন্য আমরা এখানে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে আছে ধরবো। এবারে এটা যদি পাত হয়, এটা কিন্তু পাতটা কিন্তু এইরকম আছে, কিন্তু এখানে এরকম দেখাতে হচ্ছে এই পাতটা থেকে আমার একটা নির্দিষ্ট দূরত্ব এক্স দূরত্বে, এই পাতটা থেকে এক্স দূরত্বে সকল বিন্দুতে এক্স দূরত্ব, এইখান থেকে এক্স দূরত্ব, এখান থেকে এক্স দূরত্ব, সব জায়গায় এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এখানে এক্স দূরত্ব, এখানে এক্স দূরত্ব, এখানে এক্স দূরত্ব, এদিকেও তাই। এক্স দূরত্বে, এখান থেকে এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মানটা সমান হবে। এই সমস্ত জায়গায় তড়িৎ ক্ষেত্র মানটা সমান হবে। কিন্তু এদিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান শূন্য হবে, ই ওয়াই সমান শূন্য, আর ই এক্স সমানটা হচ্ছে ই। এখন আমি এখানে গাউসীয় তলটা কিভাবে নির্বাচন করব? আমাকে গাউসীয় তল নির্বাচন করতে হলে দুটো ক্রাইটেরিয়া প্রথমে মেনে চলতে হবে। একটা হচ্ছে এমনভাবে গাউসীয় তলটা নির্বাচন করব যাতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সেই গাউসীয় তলের উপর সব বিন্দুতে কনস্ট্যান্ট হয়। আর একভাবে করব কি, আর একটা জিনিস মাথায় রাখবো কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যেন গাউসীয় তলের সঙ্গে লম্বভাবে থাকে। এখানে যেটা নেব সেটা হলো গাউসিয়ান পিল বক্স বলে থাকে। আমি আর এটাকে, এই পাতটাকে এরকম তল দিয়ে আঁকবো না, পাতটাকে একটা রেখা মনে করবো। কারণ পাতটা এই রকম রয়েছে, এই খাতাটা তুমি দেখতে পাচ্ছ এইরকম যদি থাকে তখন আমি এটাকে রেখা হিসাবে দেখব, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা প্লেন। এবারে এই রেখাটা প্রতি একক ক্ষেত্রফলে আধান কত? সিগমা। এর একক কি হবে? কুলম্ব পার মিটার স্কয়ার। এই আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে কুলম্ব পার মিটার স্কয়ার। এবারে আমি একটা গাউসীয় তল আঁকবো, এইটাকে বলা হচ্ছে গাউসিয়ান পিল বক্স। এই তলটা এরকম রয়েছে, এইদিকে আমি বিপরীত দিকে আমি এই দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটা যেদিকে আমি চোখ রাখবো সে অন্য দিকটা দেখতে পাবো না, এই জন্য এটাকে এরকম করে লিখতে হবে। এইটার এরিয়া আমি এ ধরবো, এটার এরিয়া এ ধরবো। এবার এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি বলেছিলাম এরকম করে যাচ্ছে, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এরকম করে আছে এই। এবারে এর মধ্যে যে আধানটা রয়েছে সেই আধানকে এই পুরো গাউসীয় তলটা বদ্ধ করছে। এই গাউসীয় তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এদিকে দেখো, এদিকে তড়িৎ ক্ষেত্র আছে, এদিকে তলটা এদিকে, তড়িৎ ক্ষেত্রটা এদিকে, এটা 90 ডিগ্রি কোণে আছে। এর জন্য ই ডট এ 0 হয়ে যাবে, ই ডট ডি এ বা ই ডট এ 0 হয়ে যাবে। অর্থাৎ এই বক্রতলের জন্য, অর্থাৎ এই বক্রতলটাকে আমি যদি 3 নম্বর তল দিই, এটাকে যদি 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর তল দিই, 3 0 আর 1 2 এর মান আমি বের করতে পারবো, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডটার ভ্যালু নির্দিষ্ট, এর ভ্যালু এবং এর দিক সেম, এর দিক সেম। অর্থাৎ এখানে ই ডট এ সমান আমি লিখতে পারবো ই এ cos 0 ডিগ্রি, ই এ cos 0 ডিগ্রি সমান ই ইন্টু এ লিখতে পারবো। এখানে আমি লিখতে পারবো ই ইন্টু এ। টোটাল ফ্লাক্স তাহলে কি হবে? ফ্লাক্স, নেট ফ্লাক্স বা টোটাল ফ্লাক্স, হ্যাঁ নেট ফ্লাক্স বা টোটাল ফ্লাক্স কি হবে? এটা প্লাস এটা প্লাস এটা 0 প্লাস ইএ প্লাস ইএ সমান হবে 2 ইন্টু ইএ। ব্যাস, ফ্লাক্স পেয়ে গেলাম টোটাল। এবারে আমার কাজ কি হবে? কিউএন ক্লোজটা বের করা। কিউএন ক্লোজটা বের করো। কিউএন ক্লোজ কত হবে? কিউএন ক্লোজ হবে এই এরিয়াটার মধ্যে যে আধান রয়েছে, প্রতি ইউনিট এরিয়ায় আধান কত রয়েছে? সিগমা। সিগমা ইন্টু এ হবে কিউএন ক্লোজ। একে যদি এপসাইলন 0 দিয়ে ভাগ করি, এটা এপসাইলন 0 দিয়ে ভাগ হয়ে যাবে, তখন এটা আর এটার ভ্যালু সমান হবে। অর্থাৎ গাউসীয় উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো এটা সমান এটা, 2EA সমান সিগমা A বাই এপসাইলন 0।
এখান থেকে এ চলে যাবে, ই সমান পাবো সিগমা বাই 2ε0। এই হলো আমাদের ফাইনাল ভ্যালু। ই এর ভ্যালু আমরা এবার লিখে ফেলবো এখানে সিগমা বাই 2ε0। কি দেখতে পাচ্ছ? যেটা দেখতে পাচ্ছ সেটা হলো খুব সুন্দর একটা জিনিস, যে এখানে এই যে ডিস্টেন্সটা, আমি কত ডিস্টেন্সে এই ইলেকট্রিক ফিল্ডটা আমি মেজার করতে চাইছি, সেই ডিস্টেন্সটা দেখো এখানে নেই, অ্যাবসেন্ট। অর্থাৎ যেখানে খুশি এখানে যে কোনো বিন্দুতে আমি যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিই, তার মান হবে এটাই। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা। কিন্তু এখানে একটা শর্ত কি, এই পাথটা অসীম বিস্তৃত হতে হবে। তো বাস্তবে তো অসীম বিস্তৃত পাথ করা সম্ভব নয়। ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি করি, একটা বড় চ্যাপ্টা পাথ নিয়ে নিলাম, তার কাছাকাছি কোনো বিন্দু যদি থাকে, তখন সে মনে করছে কি বাবা পাথটা তো খুব বড়, সেই হিসাবে আমরা এটাকে ধরতে পারি। তখন আমরা ওর কাছাকাছি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সিগমা বাই 2ε0 লিখতে পারি। এই দিকে সবসময় এদিকে হবে, আর এটা যদি মাইনাস সিগমা থাকতো তাহলে কিন্তু উল্টো দিকে হতো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকটা। অর্থাৎ আমরা এখানে একটা পাথ রয়েছে, এই পাথ প্লাস সিগমা আধানে আহিত, এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক পাবো এরকম, এরকম পাবো। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক পাবো এই দিক থেকে বেরিয়ে, পাথ থেকে বেরিয়ে আসবে, এবং তার ভ্যালুটা কি হবে সিগমা বাই 2ε0, সিগমা বাই 2ε0। উল্টোটা যদি হয়, উল্টোটা যদি হয়, যদি এটা মাইনাস সিগমা হয় তাহলে এরকম। অর্থাৎ দেখো পাতের দিকে আসছে, বলে পাতের দিকে আসছে, এটা ঋণাত্মক আধানে আহিত, এটা ধনাত্মক আধানে আহিত। এখন দেখতে পাচ্ছ কি না, আমরা একটু আগে বলেছি এটা দূরত্বের উপর নির্ভর করছে না। ভালো করে শোনো, খুব মন দিয়ে শুনতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে নির্ভর করে ধারক তৈরি করা হয়েছে, সমান্তরাল পাত ধারক, বহুত ইম্পর্টেন্ট ক্লাস 12 এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। এই কারণে এর কনসেপ্টটা ভালো করে তোমাকে রাখতে হবে। এটা 1 নম্বর পাত, এটা 2 নম্বর পাত। এই 1 নম্বর পাতের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1, এখানে তড়িৎ ক্ষেত্র, এখানেও আছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 সমান সিগমা বাই 2ε0। এবারে এটা 2 নম্বর পাত, 2 নম্বরের জন্য এখানে E2 লিখব সিগমা বাই 2ε0। এর মানটা সমান, দিকটা তো আমি দেখিয়েছি। এর 2 নম্বরের জন্য E2 সমান হচ্ছে সিগমা বাই 2ε0। বাকিগুলো মুছে দাও, একটা রেখা দিয়েই আমি এটা দেখাচ্ছি। E2 এদিকে আছে, এদিকে আছে, এই রিজিয়নে আমি E1 ও দেখতে পাচ্ছি, কোন দিকে E2 এ দেখতে পাচ্ছি। এই রিজিয়নে আমি E1 এর ইফেক্টটা পেয়েছি, E2 এর ইফেক্টটাও পেয়েছি। এই রিজিয়নে কি হবে, E2 এর ইফেক্টটা কি হবে, এই দিকেই হবে। দেখো এইটা আমি যদি এটা না থাকতো, ভাবতাম ধরো এটা নেই, তখন আমি এখানেও তো এই ভ্যালুটাই পেতাম E2 এ, E2 সমান সিগমা বাই 2ε0। এখন কি দেখতে পাচ্ছ, এইখানে দুটো, এখানে একটা বিন্দুতে দুদিকে আছে তড়িৎ ক্ষেত্র, এদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2, এখানে E1, এটার মান এইটা এপসাইলন সিগমা বাই 2ε0, এটার মানও সিগমা বাই 2ε0, দুটোর মান সমান এবং দিক বিপরীত, তাহলে E নেট 0। এখানে দেখো এদিকে একটা পাচ্ছ E1, এদিকে পাচ্ছ, এদিকে E1 ছিল, সরি এখানে E1 আর এদিকটা E2 ছিল, আর এদিকে E2 আর এদিকে E1, দুটোর ভ্যালু সমান, বিপরীত দিকে আছে, E নেট 0। কি সুন্দর একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে দুটো প্লেট যদি রাখা হয় খুব কাছাকাছি, এই রকম করে আমি রাখছি, দুটো প্লেটকে খুব কাছাকাছি রাখছি, একটা প্লেটকে প্লাস সিগমা আধানের তলমাত্রিক দিয়েছি, আর একটা প্লেটকে মাইনাস সিগমা আধানের তলমাত্রিক দিয়েছি, ঘনত্ব দিয়েছি। তাহলে দেখো এখানেও কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই, এখানেও কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই। আর এখানে দেখো এইদিকে একটা ভেক্টর আছে E1, এদিকেও একটা ভেক্টর আছে E2, দুটো ভেক্টর একই দিকে থাকলে কি হবে, সরাসরি যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে E নেট সমান কি হবে, E1 প্লাস E2
কত হবে? এইটা প্লাস এইটা, u1 প্লাস u2 কত হবে? সিগমা বাই 2 এপসাইলন 0 প্লাস সিগমা বাই 2 এপসাইলন 0 সমান সিগমা বাই এপসাইলন 0। এইখানে যে তড়িৎ ক্ষেত্র প্রবলটা পাওয়া গেল, সেই তড়িৎ ক্ষেত্র প্রবলের মানটা সব জায়গায় সমান। সব জায়গায় সমান হলে তাকে কি বলা হয়? সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সুষম ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্যের মান সুষম এবং তার ভ্যালু হয় সিগমা বাই এপসাইলন 0। এইরকম করে আমরা দুটো পাতকে সমানভাবে আহিত করে, সুষমভাবে আহিত করে দুজনের যদি আধানের তলমাত্রিক ঘনত্ব সমান দিতে পারি, সেক্ষেত্রে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র পেতে পারি। সুষম হলে আমরা যে বল রেখাগুলোকে কি করি? সমান ডিস্টেন্সে রাখি, সমান ডিস্টেন্সে রাখি, সমান্তরাল এবং সমান ডিস্টেন্সে রাখি। এখানে সেটাই রেখেছি। এইভাবে গাউসের সূত্রে প্রয়োগ করে, গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা সুষমভাবে আহিত বিভিন্ন প্রকার যে ধাতব পরিবাহী বা ধাতব প্লেট বা অধাতব আমরা চোঙের ক্ষেত্রে আলোচনা করেছি, সেগুলোর জন্য আমরা কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান জানতে পারি। যেখানে যেটা পয়েন্ট চার্জের জন্য হিসেব করা সম্ভব নয়, কারণ কিন্তু অসীম সংখ্যক চার্জ আছে, অসীমভাবে বিস্তৃত আছে, সেক্ষেত্রে সুপারপজিশন থিওরি তো লাগানো যাবে না। তার জন্য এখানে কিন্তু গাউসের উপপাদ্য ভীষণভাবে এখানে প্রয়োগ করা যায় এবং প্রয়োগ করতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া মানতে হয়। সঠিকভাবে গাউসীয় তল আমাদেরকে নিতে হয় এবং তার কিছু টেকনিক দিয়ে আমাদেরকে হিসেবগুলো করে ফেলতে হয়। এটাই শুধু আছে। গাউসের উপপাদ্যের প্রয়োগ আমরা জানলাম। এবারে আমরা এর কিছু আমরা প্রবলেম করে ফেলবো। গাউসের উপপাদ্য থেকে যে প্রবলেমগুলো মূলত এসে থাকে, সেই প্রবলেমগুলো কি কি? প্রথমে তো ফ্লাক্সের ব্যাপারে প্রবলেম আসবে। একটা নিউমেরিক্যাল প্রশ্ন দিলাম, Q1 প্রশ্ন নম্বর 1 দিচ্ছি, নিউমেরিক্যাল প্রবলেম 1। আমি বলবো যে 1 কুলম্ব আধান থেকে কতগুলো বল রেখা নির্গত হয়? এই বল রেখা, এটা তো একটা সংখ্যা, কতগুলো বলছে, এটা সংখ্যা, এর কোনো এককের মাত্রা নেই। কিন্তু অ্যাকচুয়ালি বল রেখা হলো একটা কাল্পনিক রেখা, এটা কোনো রাশি নয়। আসল রাশিটা কি? বল রেখা মানে কি অ্যাকচুয়ালি? এটা হলো তড়িৎ ফ্লাক্স ফাই, ফাই ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0। এইটা বের করলে আমি বল রেখা বলতে পারবো। এটাকে এসআই ইউনিটে বের করলে যা আসবে সেটাই আমি বল রেখা সংখ্যা হিসেবে দেখাতে পারি। 1 কুলম্ব, আর এটা হলো 8.854 × 10⁻⁻12। এটা যদি ক্যালকুলেটরে হিসাব করা যায়, ক্যালকুলেটরে হিসাব করলে আমরা কি পাবো? 1 দরকার নেই, 8.85 এর ইনভার্স করে দেবো। 8.854 × 10⁻⁻12 এর ইনভার্স। সরি, এটা বললো আর একবার করতে হবে। 1 বাই করে দিই একবারে, 1 ভাজিত ব্র্যাকেটের মধ্যে 8.854 × 10⁻⁻12 করলে যেটা হয় এরকম একটা আসছে 1.113 করে দিই ইন্টু 10⁻11, 1.13 × 10⁻11। এটা হবে নিউটন পার কুলম্ব ইন্টু মিটার স্কয়ার, অথবা বল রেখা সংখ্যা, এটা বলতেও পারো, কোনো আপত্তি নেই যে এতগুলো বল রেখা ওখান থেকে বেরিয়ে আসছে। কুলম্বের যে উপপাদ্য মূলত সেখান থেকে প্রয়োগগুলো দেবে, আর সেখানে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনগুলো থাকলো সেগুলো তোমরা মনে রাখবে। ইয়ের ভ্যালু কোথায় কেমন হয়, কোনটাতে আমরা সিগমা ব্যবহার করি, আধানের তলমাত্রিক ঘনত্ব ব্যবহার করি, কোনটাতে আমরা ল্যামডা ব্যবহার করি, আমরা রৈখিক ঘনত্ব ব্যবহার করি, আর কোনটাতে রো ব্যবহার করি, সেইগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। দ্যাটস অল। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করে ফেলবে, কারণ দেখবে এগুলো যখন বোঝানো হয় তখন বুঝতে সুবিধা হয়, বুঝে নাও তোমরা। কিন্তু কিছুদিন পরে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যেটা আটকে যাচ্ছে। এই কারণে আমরা সবসময় সাজেস্ট করব যে তোমরা পড়ার সময় প্রত্যেকটা ক্ষেত্রে ভিডিওটাকে পজ করে করবে, প্র্যাকটিস করে নেবে, প্র্যাকটিস করে আবার দ্বিতীয় অংশটা দেখবে। এইভাবে তোমরা অনেকবার করে প্র্যাকটিস করলে তবেই কিন্তু এগুলো ভালোভাবে তোমাদের মনে থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট।